আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। পাঠ করছি মেহেরিনের স্বপ্নরাং, লেখনীতে মির্জা সুসুমা। পর্ব সংখ্যা ৩৫, শেষ খণ্ড। জব্বার আমাদের ওদের নিচের বাড়ি নিতে চাইছিল, কিন্তু আমি থামিয়ে বলি, না জব্বার, তোমার বাড়ি নয়। ওরা যদি তোমাদের না পায় তোমাদের বাড়িতেই যাবে। তোমার সন্তান, স্ত্রী, এমনকি তোমাকেও মেরে ফেলবে। আমাদের বাড়ি চলো, তবে অন্য রাস্তা দিয়ে। জব্বার কিছু না বলে মাথা নেড়ে নেয়। চোখে ছিল শুধু ভয়, তবুও মুখে দৃঢ়তা। আমরা আমাদের বাড়িতে যাই। আমি তড়িঘড়ি করে দরজা খুলে দরকারি কাগজপত্র আর কিছু টাকা, কিছু জামাকাপড় নিই। তারপর কল দিই বড় ভাইজান আকরাম চৌধুরীকে। ভাইজান, আজ রাতের মধ্যে আমাদের দেশ ছাড়তে হবে, দয়া করে কিছু একটা করেন। ভাইজান বারবার জানতে চেয়েছিল কি হয়েছে, কারা করেছে। আমার আসলাম, আমার বোন, তোমরা ঠিক আছো? কিন্তু আমি সেদিন কিছু বলতে পারিনি। চোখে শুধু একটাই ছবি ভাসছিল, ফারজানের নিথর দেহ, রুদ্রের ফেটে যাওয়া কপাল, রক্তাক্ত হাবিব আর আমার আসলামের ছিন্ন ভিন্ন মাথা। আমি ভাইজানকে যতটুকু বলা সম্ভব বলি, বাকিটুকু গিলে ফেলি কান্নার সাথে। ভাইজান সব ব্যবস্থা করে দেয়। রাতের আঁধারে আমরা আমাদের প্রিয় শহর, প্রিয় ঘর ছেড়ে রওনা হই এয়ারপোর্টের দিকে। লাবিবার রাজ বরাবর জানতে চেয়েছিল কোথায় যাচ্ছি। রাজ, ওমা মনি, আম্মু কোথায়? পুচকি কোথায়? ডেদু কাকু কেন আম্মুর কাপড় খুলছে? রক্ত বের করছিল কেন? মামুকেও মেরেছ জানো? ও মামুনি, আমরা কোথায় যাচ্ছি? আমরা হসপিটালে যাব না? আম্মু তো রক্ত বের হচ্ছিল। মামুর ও হাবু ভাইয়ারও তো। আমরা যাব না ওদের নিয়ে ডাক্তার দেখাতে? মামুনি, রাবিব, আম্মু, আব্বু কোথায়? রেদু কাকু না খুব পচা, ভাইয়াকে মেরেছে, পুপের কাপড় খুলে নিয়েছে। কাপড় খোলা তো পচা, তাই না আম্মু? রেদু কাকু না আব্বুকে মেরেছে জানো? আব্বুর মাথা দিয়ে কি কি বের হচ্ছিল। আমরা এখানেই থাকি না কেন? আমাদের সাথে আব্বু, হাবু ভাই, পুচকি, রুদ্র, বাবা। আপনি যাবেন না? কেন পালাচ্ছি আমরা? আমি তখন কিছু বলতে পারিনি, শুধু চুপচাপ চোখের পানি ফেলেছি। ভোর ৫টা। আমাদের মালয়েশিয়ার ফ্লাইট ছিল। আমাদের জন্য নিরাপদ স্থান এয়ারপোর্টটাই ছিল। সাথে আমরা এয়ারপোর্টে ছিলাম। ভোর ৫টায় আমরা উঠে পড়ি সেই ফ্লাইটে। যেন এক চিরন্তন আলো খুঁজে অন্ধকার পেরিয়ে চলেছি। ভাইজান আমার জব্বার আমাদের সঙ্গে ছিল এয়ারপোর্ট পর্যন্ত। ভাইয়ের চোখ ছিল দায়িত্ব আর আশ্বাস, আর জব্বারের চোখ ছিল অদ্ভুত এক শান্তি, যেন তার কর্তব্য সে শেষ মুহূর্ত পর্যন্ত পালন করেছে। কিন্তু যখন আমরা মালয়েশিয়ায় পৌঁছায়, খবর আসে জব্বারকে ওরা মেরে ফেলেছে। কারণ জব্বার জানতো সব। সে যদি বেঁচে থাকতো ওদের মুখে খুলে যেত। ওরা চেয়েছিল জব্বারও আগুনে পুড়ে ছাই হয়ে যাক, কিন্তু সে বাঁচিয়ে দিয়েছিল আমাদের। তার আত্মত্যাগে বেঁচে আছে আমার কলিজার টুকরো রাজ আর লাবিব। আমরা মালয়েশিয়ায় পৌঁছাই, কিন্তু হৃদয় তখনও পড়ে থাকে ওই জ্বলন্ত শহরে। রুদ্র, ফারজান, আসলাম সবার রক্তে ভেজা সেই রাত আমাদের তাড়া করে বেড়ায়। মালয়েশিয়া আসার সাথে সাথে এক চোর আমাদের সবকিছু নিয়ে পালিয়ে যায়। আল্লাহ দুর্যোগ যখন দেয় সব দিক দিয়েই দেয় হয়তো। আল্লাহ বান্দার পরীক্ষা নেই। এই পরীক্ষার ওপর দিয়ে যাচ্ছে আমাদের দিন। অন্যদিকে ওরা চুপ করে বসে থাকেনি। ভাইজানের কারখানা আগুন লাগিয়ে দেয়, সব কিছু শেষ করে দেয় ওরা। ওরা জানতো ভাইজান কখনো চুপ করে বসে থাকবে না, খোঁজ লাগাবে কি করে কি হলো এসবের। তাকে শেষ করে দিয়ে একদম নিঃশেষ করে দেবে, সেটাই ছিল তাদের শখ। ভাইজান সব হারিয়ে চুপ হয়ে গিয়েছিল, আর ওরা শিকদার বাড়িতে আগুন দিয়ে পুরো পরিবারটা শেষ করে দেয়। আর চারদিকে ছড়িয়ে দেয় যে সবাই মারা যায় আগুনে। চারদিকে শুধু পুড়ে যাওয়ার ঘ্রাণ আর মানুষের কান্না। তারপর ওরা মিডিয়ার কান্নাকাটি করে সবার সামনে বলে, রুদ্র, ফারজানা, রূপা, আসলাম ওরা সবাই আমাদের বন্ধু ছিল। ওরা আরও বললে হয়তো কোনো শত্রুর কাজ, যেটা এদিকে বাড়ি পুড়ি দিয়েছে আর ওইদিকে ভাইজানের কারখানার আগুন লাগার ব্যাপারটা ওরা সবার সামনে বাস্তবায়ন করে তুলে ধরে শত্রুর কাজ বলে।
মানুষেরা বিশ্বাস করে চোখের পানি দেখলে মানুষ আর বিচার খুঁজে না। ওদের চোখের পানি দেখলে গলে যায় সবার মুখোশের আড়ালে সে নিকৃষ্ট চেহারাগুলো কেউ দেখতে পায়নি। আর আমরা তখনও অচেনা এক দেশের নিঃসঙ্গী নিরুপায়। ভাইজান হয়েছিল আমাদের রক্ষা করতে, কিন্তু ওরা তাকে নিঃস্ব করে দিল। ভাইজান বলেছিল সব খরচ আমি চালাবো, কিন্তু এখন তার নিজেরই কিছু নেই। শুধু থেকে গেছে একটা পোড়া মন আর একটা কাঁচা প্রতিজ্ঞা, একদিন এই আগুনের জবাব আগুন দিয়েই দেব কেউ ইনশাল্লাহ। হাসানা এক দেশ, ভাষা বুঝি না, নিয়ম জানি না, আর সাথে দুটো ছোট বাচ্চা। আমি একটা অসহায় মা, তার উপর গর্ভবতী। রাজ আর লাবিব তারা তো কিছু বোঝে না, শুধু যখন ক্ষুধার কষ্টে কাঁদে তখন আমি বুঝি আমি কিছুই করতে পারছি না তাদের জন্য। কতটা অসহায় সময়ের কাছে আমি। এক সময় যেই হাত দিয়ে হাজার হাজার মানুষকে খাইয়েছি, এখন সেই হাত দিয়ে নিজের সন্তানের মুখে খাবার তুলে দিতে পারছি না। মাথার উপর ছাদ নেই, পরানো কোনো ঠিকঠাক কাপড় নেই, একটা কাগজ নেই, পেট ভরানোর মতো সামান্য টাকাও নেই। প্রথম দুদিন আমরা পথে পথে ঘুরে সাহায্যের আশায় মানুষের দিকে তাকিয়েছি, কিন্তু কেউ এগিয়ে আসেনি। তখন আমার সমস্ত গর্ব লজ্জা পেছনে ফেলে রাস্তার পাশে বসে হাত পেতেছি। বাঁচতে চেয়েছি রাজ আর লাবিবকে। ফুটপাথে বসে ভিক্ষে করেছি, কিছু টাকা হাতে পেয়ে একটু খাবার কিনে তিনজন ভাগ করে খেয়েছি। তাদের মুখে খাবার তুলে দিতে পেরে আমার নিচের খিদে যেন হার মানে। কিন্তু মনের ভেতরে যুদ্ধ, সেটা তো থামে না। আমার ভেতরে এক প্রশ্ন বারবার ধাক্কা দেয়, এভাবেই কি চলবে? আমি কি পারবো ওদের বাঁচাতে, নাকি আমার একটা দিন ক্ষুধা যন্ত্রণায় নিস্তেজ হয়ে যাব? ফুটপাতে ঘুমিয়েছি আমরা, বেঁচে থাকার জন্য বেঁচে থেকেছি শুধু। ভিক্ষা করে খাবার জুটেছে, তাও প্রতিদিন নয়, একদিন খেলে দুদিন না খেয়েই থেকেছি। একদিন এক ভয়ঙ্কর দিন আমার পেটে হঠাৎ তীব্র ব্যথা ওঠে, রাস্তার ধারে পড়ে যায়, কাতরায় চিৎকার করে ব্যথায়। কেউ আসছে না কাছে, শুধু আমি আর আমার আল্লাহ। ঠিক তখনই যেন আসমান থেকে পাঠানো এক মানুষ আমার পাশে এসে দাঁড়ায়, এক তরুণী, হয়তো বাংলাদেশি। তার চোখে ভয় ছিল, কিন্তু মনটা দাঁড়া। আল্লাহ যেন তাকে পাঠিয়েছিল আমাদের বাঁচাতে। ও মেয়েটি আমাদের সাহায্য করে, নিজে কাঁধে ভর নিয়ে নিজে নিয়ে যায় তার চাচার বাসায়। তার চাচা চাচি ছিলেন অপূর্ব মানুষ। চাচা একজন স্কুল শিক্ষক, গম্ভীর অথচ মমতাময়। সব শুনে বলেন, এদের এখানে থাকতে দাও, খেতে দাও, ওদের জন্য কিছু কাজ জোগাড় করব। আর সেদিন আমার ছোট্ট মেয়েটা জন্ম দিল, লামিয়া। রাজ আর লাবিব যারা বহুদিন পেট ভরে খায়নি, তারা হামলে পড়ে খাবারের ওপর। চাচি কাঁদতে কাঁদতে বলে, আল্লাহ ওদের অনেক কষ্ট দিয়েছেন, এখন শান্তি দিন। চাচার বাড়িতে আশ্রয় পেয়ে আমরা যেন একটু নিঃশ্বাস নিতে পারলাম। চাচা আমার জন্য ছোট একটা কাজের ব্যবস্থা করে দিলেন। তার স্কুলের পাশে একজন বৃদ্ধার বাসায় দেখাশোনার কাজ। মাইনেটা খুব বেশি না, কিন্তু সম্মান ছিল। এই প্রথম আমি কারো কাছে হাত না পেতে নিচে রোজগার করলাম। একটা বছর শান্তিতে কেটেছিল আমাদের। চাচা চাচির আশ্রয়ে আমরা একটু নিঃশ্বাস নিতে পেরেছিলাম। রাজার লাবিবকে ভর্তি করায় চাচার স্কুলে, ওরা আবার বউয়ের সাথে ঘর বাঁধে, আর আমি জীবনের সাথে। কিন্তু শান্তির সেই স্বপ্নভঙ্গ হয় খুব নিষ্ঠুরভাবে। চাচার ছেলে একজন অমানুষ, তার নোংরা চোখ পড়ে আমার উপর। প্রথমে এড়িয়ে গেছি, চোখের ভাষা বুঝেও চুপ থেকেছি, শুধু মাথা নিচু করে নিজের ইজ্জতকে আগলে রেখেছি। কিন্তু এক রাতে ওই জানালা দিয়ে ঘরে ঢুকে পড়ে। আমি তখন ঘুমিয়েছিলাম, লাবিব, রাজ আর লামিয়াকে বুকে নিয়ে একটা ছোট্ট ঘরে। ঘুম ভেঙে দেখি সে দাঁড়িয়ে আছে আমার সামনে, চোখে লালসা, অন্ধকার ঘর। আমি বাধা দিয়ে চিৎকার করি, রাত জেগে ওঠে, তার চোখে আগুন, লাবিবের চোখে ঘৃণা। ওরা দুজন মিলে টর্চ লাইট দিয়ে মাথায় বাড়ি মারে সেই অমানুষটার। সে লুটিয়ে পড়ে, রক্তে লাল হয়ে যায় মেঝে। পরদিন সকালে আমার নামে মিথ্যা অপবাদ দেওয়া হয়, বলে আমি নাকি চাচার ছেলের সাথে খারাপ কাজে লিপ্ত হতে চেয়েছিলাম।
তারা তো নিজের ছেলের কথায় বিশ্বাস করবে, আমার মতো অসহায় মেয়ের কথা কি বিশ্বাস করবে? তারাও করেনি। চাচা কিছু বলতেও পারেননি। চাচি মুখ ঘুরিয়ে নেন। আমাদের ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয় ওরা। আমরা আবার রাস্তায়, কোনো ঠিকানা নেই, মাথার উপর ছাদ নেই, শুধু আমি, রাজলাবি বা ছোট্ট লামিয়া। রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই আমরা, কোনো কাজ নেই, মাথার উপর ছাদ নেই, শুধু 3টে অবুঝ শিশু আর আমি, এক বিধ্বস্ত মা। রাতে ফুটপাতে শুয়েছিলাম। এক ফুটপাত ছাড়া তো আর কোনো জায়গা নেই আমাদের কপালে জোটেনি। তখন লামিয়া কি বুঝে বুকে নিয়ে আল্লাহ দরবারে আজকে ঝপটে ধরে শুয়েছিলাম ফুটপাতে। হঠাৎ শুরু হয় গুলির শব্দ। ভয়ে আমরা দৌড়ে একটা ভাঙা গাড়ির পিছনে লুকাই। কিছুক্ষণ পরে গোলাগুলির শব্দ থেমে যায়। সব থেমে গেলে ধীরে ধীরে পুনরায় এই পিচ ঢালা রাস্তার বুকে শুয়ে পড়ি ক্লান্ত শরীরে। ঠিক তখনই একটা ঘুঙানির শব্দ। রাজ এগিয়ে যায়, সাথে যায় লাবি। বারবার মানা করে, সে শোনেনি। আমি লামিয়াকে নিয়ে পেছনে পেছনে যাই। এক রক্তাক্ত মানুষ পড়ে আছে মাটিতে। রাজ সেই লোকটির রক্তাক্ত রাজ সেই লোকটির মাথা কোলে নেই আর লাবি পাশে বসে পড়ে। লোকটি বলার চেষ্টা করে কিছু একটা, শব্দগুলো অস্পষ্ট। রাজ কানের কাছে নিয়ে যায় মাথা, শুনে নেয় তার শেষ ইচ্ছা। আমার ফোন বের করে, একটা নাম্বারে কল দাও। রাজ ফোন থেকে নাম্বার বের করে ডায়াল করে। কল রিসিভ হয়। রাজ ফোনটা লোকটার কানে দেয়। লোকটা মালয়েশিয়ান ভাষায় কি যেন বলে। আমরা কিছু বুঝি না, শুধু তার চোখে জমে থাকা পানির ঝিলিক দেখি। লোকটা বারবার পানি পান করতে চাই, ইচ্ছে করে এক ফোঁটা পানি লোকটাকে খাওয়াতে, কিন্তু কোথা থেকে পাবো? আমরা যে নিরুপায়, আমাদের নিষেধিত খাবার কিছু নেই। তারপর রাজ বলে, মামনি তুমি বসো, আমি পানি আনছি। রাজ দৌড়ে যায়। একজন লোক যাচ্ছিল পাশ দিয়ে। রাজ তার কাছে পানি চায়। লোকটা ধাক্কা মেরে দেয় রাজকে। রাজ পাশের রাস্তায় পড়ে থাকা কাঁচের বোতল তুলে নেয় আর দৃঢ় কণ্ঠে বলে, পানি দে। লোকটা ভয় পেয়ে পানি দেয়। রাজ সেই পানি লোকটাকে খাওয়ালো। হঠাৎ একটা গাড়ি এসে চুপচাপ লোকটাকে তুলে নিয়ে যায়। আমরা আবার ফিরে যাই আমাদের পুরনো জায়গায়। আবার রাস্তা, আবার রাত, আবার অনিশ্চয়তা। কিছুক্ষণ পর আরেকটি গাড়ি এসে দাঁড়ায়। একজন নামি গলায় বলে, আপনারা একটু আমাদের সঙ্গে আসুন। আমার বুক কেঁপে ওঠে। ভয়ে হাত জোর করে বলে, আমাদের ছেড়ে দিন, আমাদের কিছু কইরেন না। তখন এক ভদ্রলোক এগিয়ে আসে, বলে, আপনারা ভয় পাইয়েন না। আপনারা একটু আগে যাকে বাঁচিয়েছেন উনি আমাদের বস। তিনি নিজে আপনাদের ডেকেছেন। আপনার কোনো ক্ষতি হইবে না। লোকটার কথা একটু ভরসা পাই। আমরা চুপচাপ গাড়িতে বসি, অজানার পথে, অচেনা রক্ষার আশায়। সত্যি সে লোক আমাদের কোনো ক্ষতি করেনি, বরং সে আমাদের আশ্রয় দেয় মাথা গোজার। গাড়ি আমাদের সেই জায়গায় নিয়ে যায় যেটা বিশাল এক বাড়ি। ওরা আমাদের খেতে দেয়, থাকতে দেয়, ভরপেট খাওয়া, এক বিছানা, একটা নিরাপদ রাত। এসব যেন স্বপ্ন মনে হচ্ছিল। তবে তখনই জানতাম না এই মানুষটা কে, কেন সে আমাদের এতটা সাহায্য করছে। জানতে পারি পরে সে একজন মাফিয়া, বড় লোক নয়, শুধু টাকার পাহাড়ে বসে থাকা নয়, সে ভয়ঙ্কর। একথা শুনে আমার শরীরে রক্ত যেন জমে আসে, ভয় লাগে। আমি পালাতে চাই ওখান থেকে, কিন্তু পারি না, ধরা পড়ে যায় লোকদের কাছে। তখনই সে আসে, চুপচাপ আমার পাশে বসে, আমার মাথায় হাত রেখে বলে, আমি রাজীব সওদাগর, এই দুনিয়া আমার কেউ নেই, আজ থেকে তুমি আমার বোন। এই ভাইয়ের জীবনে যদি কিছু কাজে লাগে তবে আমি আমার জীবন দিয়ে হলেও তোমাদের সাহায্য করব। আমিও চাই তোমার পাশে দাঁড়াতে, নিবি এই ভাইয়ের সাহায্য। আমি চুপ হয়ে যাই, আমার চোখে জল চলে আসে, কারণ সত্যি আমার একটা আশ্রয় দরকার ছিল, একটা ছায়া দরকার ছিল, একটা মানুষ দরকার ছিল যে রক্ষা করবে। আল্লাহর রহমতে আমি পেয়ে যাই তাকে। তারপরে দিনগুলো ভালো কাটতে থাকে। রাজলাবি লামিয়া মুখে হাসি ফিরে আসে। আমি আবার নতুন করে বাঁচতে শুরু করি। একদিন সেই ভাই আসে আমার কাছে বসে জিজ্ঞেস করে, আমরা এই দেশে কেন এসেছি।
কেন ফুটপাতে ছিল, আমি সব খুলে বলি ভাইকে। সব শুনে ভাই বলে, তুই এখানে থাকবি কতদিন, তুই ওদের বিচার করবি না? আমি বলি, এখনই না ভাই, আমি আমার রাজলাবিকে মানুষ করব, ওরাই নেবে ওদের প্রতিশোধ। ভাই আমার কথা শুনে কিছু বলে না, উঠে যায়। তবে ওর চোখ বুঝে, সে আমাকে বোঝে। তারপর লাবিব রাজ আবার স্কুলে ভর্তি হয়, সেখানে আত্মরক্ষা প্রশিক্ষণ শুরু করিয়ে দিই। আমি জানি একদিন ওদের দাঁড়াতেই হবে সামনে, সত্যের জয়, বিচারের জন্য। সময় করে রাজ আর লাবিব বড় হতে থাকে, চোখে আগুন আর মনে বজ্র প্রতিজ্ঞা। ভুলতে পারে না কিভাবে ছিনিয়ে নেওয়া হয়েছিল তাদের শৈশব, আর ওরাও হার মানে না। ভাইয়ার ছায়ায় গড়ে ওঠে ওদের জীবন। দিনের আলোয় ব্যবসায়ী, রাত্রের আধারে অন্যায়ের বিরুদ্ধে নির্ভীক লড়াই। তাদের দল গড়ে ওঠে অন্যায়ের প্রতিবাদে, অবিচারের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, অসহায়দের পাশে দাঁড়ায়। বিশ্বাস করতে কষ্ট হয়, একদিন যারা পথের ধুলো ছিল আজ তারা আলো, আর অন্ধকারে পুড়িয়ে দেয় নিজে আগুনে। রাজ ছিল একেবারে রুদ্রের মতো, চোখে দৃঢ়তা, মগজে কৌশল। ওর প্রতিটি পরিকল্পনা সফলতা এনে দিত, যা হাতে নিত তাই পূর্ণতা পেত। আর ভাই, সে তার সবটা দিয়ে প্রস্তুত করে লাবিব আর রাজকে। সে তার সবকিছু লিখে দেয় রাজ, লাবিব আর লামিয়ার নামে। তার এক কথা, এরা আমার আপন, তাদের হারালে যেন আমার পৃথিবী বৃথা। যদি সেই ভাই না থাকতো তবে হয়তো আমরা এখনো পথেই পড়ে থাকতাম, নিঃস্বহীন হয়ে। বড় ভাইজান আকরাম চৌধুরী, সে আমাদের খোঁজ করে গেছে, কিন্তু আমরাই দেইনি, চাইনি, দরকারও পড়েনি। আমরা নিজেরাই নিজেদের ভাগ্য লিখে চলেছি, নিজেদের মতো করে, নিজেদের রক্ত ঘামে। এভাবে সময় কাটতে থাকে, আমরা দিন গুনতে থাকি। না, আর কোনো হারানোর নয়, এবার ফিরে যাওয়ার, বাংলাদেশ ফিরে যাওয়ার। পুরনো ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে তাদের মুখোমুখি হবার দিন গুনতে থাকি। সেই প্রতীক্ষার অবসান ঘটে অনেকদিন পর। অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে আমরা ফিরে আসি বাংলাদেশে। সব বলার পর, সব কথা খুলে দেওয়ার পর রূপা বেগম চোখ মুছে তাকান মেহেরিনের দিকে। মেহেরিন কান্না করে যাচ্ছে নীরবে। নরম কণ্ঠ বলে, কান্না করো না বৌমা, আমার রাজবাবুটি জীবনে অনেক কষ্ট পেয়েছে, এতদিন ও শুধু সহ্য করেছে। তুমি যদি কষ্ট দাও তবে এবারও মরে যাবে। মেহিন আর নিজেকে ধরে রাখতে পারে না, সে ঝাঁপিয়ে পড়ে রূপা বেগমের বুকে, হাওয়া করে কাঁদতে কাঁদতে বলে, না মামনি, আর কোনো কষ্ট দিব না ওকে আমি, কখনো না, কখনো না। রূপা বেগম মেহমিনের মাথায় হাত বুলিয়ে আদর করেন। একটু পর বলেন, তুমি কি জানো বৌমা, আমার রাজবাবা তোমাকে কতদিন থেকে ভালোবাসে? মেহিন নাক টেনে ফিসফিস করে বলেন, না মামনি, তবে যেদিন আমি প্রথম বিশ্ববিদ্যালয়ে যাই সেই দিন সে আমার প্রথম SMS করে। রূপা বেগম হেসে বলে, 3 বছর আগে তুমি তোমার পরিবারের নিয়ে কক্সবাজার গিয়েছিলে, মনে আছে? মেহিন মাথা তুলে চোখ বড় বড় করে বলে, হ্যাঁ, আমরা সবাই গিয়েছিলাম একসাথে। রূপা বেগম মাথা নেড়ে বলেন, হ্যাঁ, সেই তখনই রাজবাবা তোমাকে প্রথম দেখে, আর সেদিন থেকে সে তোমাকে ভালোবাসে। মেহিন অবাক চোখে তাকিয়ে থাকে রূপা বেগমের দিকে। রূপা বেগম আবার বললে, এই 3 বছর তোমাকে নিয়ে ওর যে শত শত পাগলামি আমি সহ্য করেছি জানো না। যতক্ষণ বাড়িতে থাকতো ততক্ষণ তোমার ব্যাপারে বলতো। তোমাকে সেদিন প্রথম দেখে ওই দিনই আমাকে বলেছিল, মামনি, আমি ওকে চাই, ওকে ভালোবাসি। মামনি, ওকে আমি তোমার বৌমা করতে চাই, তুমি কি মেনে নেবে? হঠাৎ হঠাৎ চলে যেত রাবিতে তোমাকে দেখতে, কত বিপদে থেকে তোমাকে আগলে রেখেছে, রক্ষা করেছে দূর থেকে। রোদ, বৃষ্টি, ঝড়, বাতাস কিছুই ওকে থামাতে পারেনি। মেহের নিঃশব্দে তাকিয়ে থাকে, তার চোখের ভেতর যেন হাজারো প্রশ্ন, হাজারটা উত্তরে উথাল পাথাল ঢেউ। আর ঠোঁট কাঁপা কাঁপা এক হাসি, ভালোবাসার, অপরাধ বোধের আর অনন্ত বন্ধনের। রূপা বেগম মেহেরের দিকে তাকিয়ে বললেন, লামিয়াকে ওভাবে তোমার সামনে উপস্থাপন করার কারণ কি জানো?
মেহেরিনের দুদিকে মাথা নাড়ল, অর্থাৎ না। রূপা বেগম তাকে জড়িয়ে ধরলেন, তার মাথায় হাত বুলিয়ে বলতে থাকে, কারণ রাজ বাবা এটা চেয়েছিল রেদওয়ানের মিডিয়ার সামনে অপমান হোক, তার মাথা হিট হোক সবার সামনে। আর তিনি একটু থেমে বলেন, রেদওয়ান তোমার বাবাকে তোমার জন্য বিয়ের প্রস্তাব দেয়। তোমার বাবা তখনই রাজ বাবার কাছে জানায় সব। রাজেশ যেটা চায় তোমার বাবা সেটাই করেন। মেহরিন হতভম্ব হয়ে বলে, তাহলে মানে বাবা সব জানতেন? রূপা বেগম মাথা নাড়লেন, হ্যাঁ জানতেন, কারণ তোমার শান্তিপুরে থাকতে রাজ বাবা তোমার আব্বুকে বিয়ের প্রস্তাব রাখে এবং তোমার আব্বু সে প্রস্তাবে রাজি হন। আর তুমি যে রাজ বাবাকে ভালোবাসো, রাজ বাবা যদি অমন কিছু না করতো তাহলে কি তুমি হৃদকে বিয়ে করতে রাজি হতে? মেহেরিন ধীরে মাথা নাড়ে, না কখনোই না। রূপা বেগম হেসে তার কপালে চুমু দিয়ে বলেন, এর জন্যই তো সবটা এমন সাজানো হয়েছে, বুঝেছো এখন? মেহেরিন একটুখানি মাথা ঝাঁকায়, তার চোখে একসাথে বিস্ময় আর অশ্রু। হঠাৎ সে মাথা তুলে ধীরে প্রশ্ন করে, আস্থা মামুনি, তাহলে হৃদ সে আসলো না কেন? তাহলে কি সবটা ওর প্ল্যান ছিল? রূপা বেগম চুপ করে থাকেন কিছুক্ষণ, তার চোখ যেন দুঃখে আর দ্বিধা জমে আছে। তারপর ধীরে মাথা নাড়েন, হ্যাঁ ওর প্ল্যান ছিল, কিন্তু ও এখন কোথায়, কেমন আছে সেটা নিয়ে আমরাও চিন্তিত। রাজবাবা হৃদয়ের সঙ্গে দেখা করে, হৃদের সঙ্গে দেখা করার সবকিছু বলে দেয় হৃদকে। সবকিছু শুনে হৃদ অনেক ভেঙে পড়েছিল, আর তারপরে কাউকে কিছু না জেনে রাজের প্ল্যান মতো কাজ করে চলে যায় দেশের বাইরে। তখনই রাজ আবার ডাকে, মন প্রেম একটু শোনে যাও। রূপা বেগম হেসে বলে, যাও। আমার বউ পাগল ছেলে তার বউকে রাখতে রাখতে পাগল হয়ে গেল। রুদ্র এমন করতো, এখন ফারজানা ফারজানা করতো। মাঝে মধ্যে তো ফারজানা রেগে গিয়ে এটা সেটা বলে দিত, কিন্তু তাতে রুদ্র কোনো কিছু যায় আসতো না। এটা বলে হেসে ফেললেন রূপা বেগম। মেহেরিনও হেসে ফেলল। তারপর রূপা বেগম বলে, যাও। মেহেরিন মাথা নেড়ে বেরিয়ে যায়। রুমে ঢুকে দেখে রাজ বেলকনিতে দাঁড়িয়ে আছে। মেহেরিন ডাকে, কবির সাহেব। রাজ ফিরে তাকায়, কতদিন পর তার বউ তাকে কবির সাহেব ডাকলো। রাজ খুশিতে গদগদ হয়ে বলল, বউ তুমি? কথা শেষ হওয়ার আগে মেহেরিন ঝাঁপিয়ে পড়ে রাজের বুকে। রাজ অবাক হয়ে মেহেরিনের কাজ দেখে। মেহেরিনকে আগলে নেয়। রাজ বলে, এই বউ, কি হয়েছে, কাঁদছো কেন? কি হয়েছে বলো মন প্রেম? এই অরিয়না, বউ কি হয়েছে বলো? মেহেরিন কিছু বলে না, শুধু কান্না করে যায়। রাজ অস্থির হয়ে ওঠে। মেহেরিন কাঁদতে কাঁদতে বলে, অনেক ভালোবাসি আপনাকে কবির সাহেব, অনেক 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 ভালোবাসি। রাজ থেমে যায়। মেহেরিন মুখ তুলে নিয়ে নিজের দু হাতে আড়াল করে নিয়ে আদুরে সুরে বলে, কি হয়েছে আমার বউটার? এত কান্না কেন করছে আমার বউটা? আমার বউটা কি জানে না তার চোখের পানি আমার হৃদয় রক্তক্ষরণ হয়? এটা জেনে আমাকে কষ্ট দিচ্ছে আমার বউ। এটা কি ঠিক বউ বলো? রাজের এমন আদুরে কথা শুনে মেহেরিন হেসে ফেলে। রাজও হেসে ফেলে। তারপরে শক্ত করে জড়িয়ে ধরে মেহেরিনকে। অনেকক্ষণ ওভাবেই থাকে। তারপর রাজ হঠাৎ করে বলল, আমার বউ এর রাগ উড়ে গেল কেমন করে? আমি তো ভাবছিলাম বউয়ের রাগ ভাঙাতে ভাঙাতে আমি বুড়ো হয়ে যাব। মেহেরিন রাজকে ছেড়ে বুকে থাপ্পড় দিয়ে বলে, হলে হবে না, তাতে কি সমস্যা? আমার জন্য বুড়ো হতে প্রবলেম কোথায়? নাকি সারা জীবন এমন তাগড়া যুবক থাকতে চান যাতে মেয়েরা নজর দেয়? রাজ দু হাত উপরে তুলে বলে, আস্তাগফিরুল্লাহ, দুনিয়ার সব মেয়েদের আমি লামিয়ার মতো বোন আর মামুনির মতো মামুনির চোখে দেখি। মেহেরিন মুখ ঝামটা দেয়। আর রাজ বলে, ও বউ, ওই তুমি আমার সামনে মুখ ঝামটা দিও না। মেহেরিন ভ্রু কুঁচকে বলে, কেন? রাজ দাঁত বের করে বলে, আমার চুমু খেতে মন চায়। বলে মেহেরিনের ঠোঁটের নিচে দখলে নিয়ে নেয়। মেহেরিন আর বাধা দেয় না, নিজেও সঙ্গ দেয় রাজকে। বেশ কিছু সময় ওভাবেই কেটে যায়। এরপর রাজ মেহেরিনকে ছেড়ে দেয়। মেহেরিন দু হাত ধরে বলে, বউ আমার একটা আবদার রাখবে? মেহেরিন মাথা নাড়ে। রাজ বলে, তোমার
কোলে মাথা রেখে আমাকে একটু শুতে দেবে। মেহেরের চোখে পানি চলে আসে। এ সামান্য একটা কথা কিন্তু মেহেরের মনে অনেক বড় একটা আঘাত হানে। কি অবুঝ আবদার! এই আবদার কি করে মেহেরিন ফিরিয়ে দেবে? আধার কেটে যেন আলো আসে, তেমনি রাতে সেদিন আসে, আর এভাবেই শুরু হয় একটা নতুন দিনের শুরু। আজ রাজ আর মেহেরিনের রিসেপশন। বাড়ির চারপাশে সাজসজ্জ, অতিথি আসার প্রস্তুতি চলছে পুরো দমে। সকলে খুব ভোরে মেহেরিন উঠে পড়েছে। রান্নাঘর থেকে শুরু করে ঘরের প্রতিটি কোণ সে নিজের হাতে গোছাতে থাকে। তবুও আজ তার মনটা যেন অন্য কিছু করছে। রাজের দিকে তাকিয়ে সে বায়না ধরে, আমি পার্লারে যাব, আমার রিসেপশন, আমি নিজের মতো সাজবো। রাজ একটু অবাক হয়ে বলে, পার্লারের লোক তো বাসায় আসবে, তোমাকে সাজাবে ঠিকঠাক মতো। কিন্তু মেহেরিন জেদি কণ্ঠে জানিয়ে দেয়, না, আমি যাব মানে যাবই। রাজ বোঝে এই রাগী বউয়ের সাথে তর্ক করে লাভ নেই। শেষে সে রাজি হয়ে যায়, তবে শর্ত দেয়, তাহলে অন্তত তুমি চুমকির সঙ্গে যাও, একা নয়। মেহেরিন মাথা নাড়ায়। আর রাজ হাসে। বউয়ের কাছে আমি একবারে বিরল প্রজাতির প্রাণী। এ আল্লাহ বান্দি যেভাবে হোক আমাকে ছলে বলে কৌশলে ঠিক নিজের বশ করে ফেলে। কিন্তু মেহেরিন তখন অন্য পরিকল্পনা। সে কিছু না বলে সরাসরি চলে যায় এক জায়গায়, রেদওয়ান তালুকদারের অফিসে। রেদওয়ান তালুকদার রাজনীতির মুখোশে ঢাকা এক ভয়ঙ্কর পিশাচ। এখনো জানে না আজ তার ভাগ্য কি লিখে রেখেছে। মেহেরিন ভেতরে যায়। রেদওয়ান খুশি হয়ে বলে, আরে মেহেরিন আম্মু, এসো, বসো বসো। মেহেরিন চেয়ারে বসে চোখে তীব্র ঘৃণা নিয়ে তাকায়। এই লোকটার চেহারা যে এত কুৎসিত রূপ লুকিয়ে আছে সেটা মেহেরিন স্পষ্ট দেখতে পায়। মনে মনে সে বলে, এই লোকটাকে যদি একটু টুকরো টুকরো করে কুকুরকে খাওয়াতে পারতাম। মুখে বলে, রিদ ভাই আমাকে কেন এমন করলো আঙ্কেল? রেদওয়ান তালুকদার দুঃখ নিয়ে বলে, জানি না আম্মু, কেন যে এমন করলো সেটাই বুঝতে পারছি না। মেহেরিন সাথে সাথে বলে ওঠে, আপনার এই নোংরা মুখে আমায় আম্মু বলবেন না। রিদ ভাই আপনার মতো জানোয়ার হয়নি, এটাই অনেক। রেদওয়ান গর্জে ওঠে। মেহেরিন দ্বিগুণ জোরে চেঁচিয়ে ওঠে, এই, আওয়াজ নিচে। আপনার মতো ধর্ষক, বিশ্বাসঘাতক, প্রতারক, বেঈমানদের উঁচু গলা মানায় না। তারপর সে আর একটু কাছে এগিয়ে এসে বলে, আমার শাশুড়ি ভুল করেছিল যখন আপনাকে মানুষ ভাবার ভুল করেছিল। আপনি যখন তার সম্মানে আঘাত করেছিলেন তখনই আপনার মাথা কেটে ফেলার দরকার ছিল। কিন্তু আফসোস, তখন আমার শাশুড়ি অসুস্থ ছিল, আর সেই সুযোগটা আপনার মতো নিয়েছিল। রেদওয়ান চুপ। চোখে রাগ, হতাশা আর ভয় একসাথে মিশে যায়। মেহেরিন চেয়ারে পা তুলে বসে বলে, বলুন, রাজের ছোট বোন কোথায়? কোথায় রেখেছেন তাকে? রেদওয়ান চুপ করে। সে বুঝে যায় আজ আর গোপন রাখা যাবে না। পেয়ে যাও এখান থেকে, সে ফোঁস করে বলে। মেহেরিন হেসে উঠে দাঁড়ায়। আরে বাহ, আমার শ্বশুরের সাম্রাজ্য থেকে আম্মাকেই বের করে দিয়েছেন সামান্য একটা কর্মচারী হয়ে। এক দৃষ্টিতে তাকিয়ে আবার বলে, প্রস্তুত থাকুন রেদওয়ান তালুকদার, আপনার পতনের দিন খুব কাছে। আর এই খেলা আমি থাকবো আমার স্বামীদের পাশে। বলে সে দরজা ঠেলে বাইরে বেরিয়ে যায়, মাথা উঁচু করে, চোখে আগুন। ধন্যবাদ সকলকে। ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী পর্বটি পেতে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন।